আছে। গ্রান্টিং কাকে বলে? ফোর্সড এক্সপ্রেশন এগেইনস্ট দ্য ক্লোজ গ্লটিস। আমাদের বাচ্চাদের মানে যে কোনো পেশেন্টে যদি ধর কোনো কারণে অ্যালভিওলাই কোলাপস করে গেল, তখন পেশেন্ট কি চাইবে? অ্যালভিওলাসটাকে খুলতে চাইবে। তার জন্য কি করবে? গ্লটিসটাকে অটোমেটিক্যালি বন্ধ করে দেবে। কিন্তু এক্সপ্রেশনের সময় কি হবে? ওই ক্লোজড গ্লটিসের এখানে যখন এক্সপ্রেশন নেবে, তখন আর যে অ্যাবনর্মাল সাউন্ডটা প্রডিউস হয় সেটাকে বলা হয় গ্রান্টিং। বাচ্চাদের খুব কমনলি দেখা যায়। আর হচ্ছে রিট্রাকশন। রিট্রাকশন কোথায় কোথায় পাওয়া যায়? একটা হচ্ছে সাবকস্টাল, একটা হচ্ছে ইন্টারকস্টাল, একটা সুপ্রাস্টার্নাল। সাবকস্টাল আর ইন্টারকস্টাল হলে কি বুঝবো? লাংস প্যাথোলজি, মানে ইন্টারঅ্যালভিওলার প্যাথোলজি। সুপ্রাস্টার্নাল হয় আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন। এমন একটা ডিজিজ বল যেখানে আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন হয়। ক্রুপ, ফরেন বডি। ক্রুপ কাকে বলে? ক্রুপ হচ্ছে ল্যারিঙ্গোট্যাকিওব্রঙ্কাইটিস। ল্যারিংসে ইডিমা হয়ে যায়, ঠিক আছে, একটু সাম ভাইরাল ইনফেকশন। মোস্ট কমনলি হচ্ছে প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। আর কিসে কিসে অক্সিজেন দেব? ডিউরিং রিসাসিটেশন ইউজ করা হয়, ঠিক আছে, যদিও প্লেন অক্সিজেন ইউজ হয় না। সিপিআর দেওয়ার সময় সিএনএস কোনো প্যাথোলজিতে যদি বাচ্চা অল্টার সেন্সোরিয়াম থাকে, বাচ্চা কোমাতে আসে, অ্যাক্টিভ কনভালশনে বাচ্চা এমার্জেন্সিতে এলে অক্সিজেন দিতে হবে, ঠিক আছে। আরআইসিটি মানে রেজ ইন্টারক্রেনিয়াল হাইপারটেনশন। মনে রাখতে হবে অক্সিজেন ইজ দ্য মোস্ট কমনলি ইউজড ড্রাগ। অক্সিজেন ইজ এ টাইপ অফ ড্রাগ হুইচ ইজ ইউজড মোস্ট কমনলি ইন এমার্জেন্সি, ঠিক আছে। তাহলে অল্টার সেন্সোরিয়াম পেশেন্ট, অ্যাক্টিভ কনভালশন, আরআইসিটি। আর কোথায় কোথায় অক্সিজেন দেবো? এমন কয়েকটা ডিজিজ বল যেখানে SpO2 ইজ নর্মাল বাট উই কমনলি গিভ অক্সিজেন। হ্যাঁ, অ্যাক্টিভ কনভালশন। SpO2 নর্মাল কিন্তু আমরা অক্সিজেন দিই। সিভিয়ার অ্যানিমিয়া, সিভিয়ার অ্যানিমিয়া, শক, হার্ট ফেলিওর। এইগুলোতে কেন অক্সিজেন দিই কেউ বলতে পারবে? Why oxygen given in this condition? একটা ধর 4 হিমোগ্লোবিনের পেশেন্ট এসছে, তুই SpO2 প্রোব লাগালি, দেখলি SpO2 প্রোবে স্যাচুরেশন হচ্ছে 100%, তাহলেও আমি কেন অক্সিজেন দেব? তাহলে অক্সিজেন ডেলিভারি ডিপেন্ডস আপন অক্সিজেন ডেলিভারি টু টিস্যু। ফর্মুলা কি? যদি এটা দরকার নেই তোদের তাও বলছি একটু, কার্ডিয়াক আউটপুট ইনটু আর্টেরিয়াল অক্সিজেন কন্টেন্ট। আর্টেরিয়াল অক্সিজেন কন্টেন্টের ফর্মুলা কি? 1.34 into hemoglobin into SO2 plus 0.003 into PO2। এবার দেখ, যার 4 হিমোগ্লোবিনের বাচ্চা একটা এসছে, তার SO2 হচ্ছে নর্মাল। SO2 মিন্স যেটা হিমোগ্লোবিনের সঙ্গে যে অক্সিজেনটা অ্যাটাচ করে থাকে সেটাই হচ্ছে SO2। তাহলে 4 হিমোগ্লোবিনের বাচ্চা, SO2 নর্মাল। আমরা অক্সিজেন দিয়ে কি করছি? আমরা অক্সিজেন দিয়ে যে ডিজলভ অক্সিজেনটা আছে
PaO2 ভ্যালুটা বাড়ানোর চেষ্টা করছি। এই জায়গাটা ক্লিয়ার হচ্ছে? বল। Oxygen delivery to the tissue depends upon the cardiac output and arterial oxygen content. Arterial oxygen content এর ফর্মুলা হচ্ছে এটা, হিমোগ্লোবিন উপর ডিপেন্ড করে, SO2 এর উপর ডিপেন্ড করে, প্লাস PaO2 এর উপর ডিপেন্ড করে। একটা অ্যানিমিয়ার বাচ্চা যার হিমোগ্লোবিন কম, তার আর্টেরিয়াল অক্সিজেন কন্টেন্ট কম। তাহলে আমি এই আর্টেরিয়াল অক্সিজেন কন্টেন্টটাকে আমি বাড়াবো কিভাবে বাড়াতে পারি? আমি যদি অক্সিজেন দিই তাহলে ডিজলভ অক্সিজেনের পরিমাণ বাড়বে। আমার তো হিমোগ্লোবিনটা ফিক্সড, যতক্ষণ আমি ব্লাড ট্রান্সফিউজ না করছি ততক্ষণ তো আমি এই জায়গাটা বাড়াতে পারবো না। তাহলে বাড়ানোর একটাই উপায়, আমি PaO2 বাড়াবো। PaO2 বাড়াতে গেলে যদি অক্সিজেন দিই, অটোমেটিক্যালি PaO2 ডিজলভ অক্সিজেন বেড়ে যাবে। দ্যাটস ওয়াই এই কন্ডিশন এমন বলতে পারে যে এমন কিছু কন্ডিশনের নাম বলো যেখানে SO2 ইজ নর্মাল, স্টিল উই গিভ অক্সিজেন। অ্যানিমিয়া, শক অ্যান্ড হার্ট ফেলিওর। হার্ট ফেলিওরেও দেখ ডেলিভারি টু দ্য অক্সিজেন ডিপেন্ডস আপন দ্য কার্ডিয়াক আউটপুট, আর্টেরিয়াল অক্সিজেন কন্টেন্ট। তাহলে হার্ট ফেলিওর এই জায়গাটা ঠিক আছে, ধরে নিলাম কার্ডিয়াক আউটপুট ইজ ডিফেক্টিভ, কার্ডিয়াক আউটপুট ইজ ডিফেক্টিভ। তাহলে আমি ডেলিভারি টু দ্য অক্সিজেন ডেলিভারি কিভাবে বাড়াতে পারবো? একই উপায়ে, PaO2 বাড়াবো। তাহলে অক্সিজেন থেরাপি টু টাইপস গ্রসলি। একটা হচ্ছে নর্মাল প্রেসার, যেখানে বাইরে থেকে কোনো প্রেসার নয়, নর্মাল প্রেসার, ঠিক আছে, পেশেন্ট যে রেসপিরেশন তাদের, তাহলে নর্মাল প্রেসার অক্সিজেন থেরাপি আর পজিটিভ প্রেসার অক্সিজেন থেরাপি। পজিটিভ প্রেসার বলতে যেগুলো আমরা ভেন্টিলেটর বেসড, ঠিক আছে, বাইরে থেকে সাম অ্যামাউন্ট অফ প্রেসার ইজ গিভেন। It is indicated in case of severe respiratory distress or inadequate respiratory effort. তাহলে এটা দুই রকম হয়, একটা হচ্ছে ইনভেসিভ আর নন ইনভেসিভ। নন ইনভেসিভের মধ্যে পড়ে CPAP and BiPAP। CPAP মানে কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেসার, আর BiPAP মানে বাই লেভেল পজিটিভ এয়ারওয়ে প্রেসার। আগের দিন ওই ওজি টিউব পড়াতে গিয়ে বলেছিলাম যে ইনভেসিভ হচ্ছে যখন আমরা ল্যারিংসের মধ্যে ইটি টিউব ঢুকিয়ে যে ভেন্টিলেশনটা করি সেটা হচ্ছে ইনভেসিভ, আর নন ইনভেসিভ হচ্ছে নাক আর মুখ দিয়ে মাস্ক দিয়ে যেটা করি। তোদের যেটা মেনলি লাগবে সেটা হচ্ছে নর্মাল প্রেসার অক্সিজেন থেরাপি। এটাকে এবার দুটো ভাবে ভাগ করে, একটা হাই ফ্লো ডিভাইস and low flow ডিভাইস। হাই ফ্লো ডিভাইস কি কাকে বলে? ফ্লো অফ ডিভাইস মোর দ্যান দ্য ইন্সপিরেটরি ফ্লো। তাহলে ফ্লো অফ ডিভাইস কিসের উপর ডিপেন্ড করে? মিনিট ভেন্টিলেশন, ঠিক আছে। তাহলে ইন্সপিরেটরি ফ্লো মানে হচ্ছে আমি এই যে ফ্লোটা নিচ্ছি শ্বাস নেওয়ার সময়, এবার যে বাচ্চার অলরেডি রেসপিরেটরি ডিস্ট্রেস তার ইন্সপিরেটরি ফ্লো অনেক বেশি। নর্মালি ইট ইজ 3 টাইমস অফ মিনিট ভেন্টিলেশন। মিনিট ভেন্টিলেশন কত? মিনিট ভেন্টিলেশন কি? রেসপিরেটরি রেট ইনটু টাইডাল ভলিউম। তাহলে সাপোজ একটা পেশেন্ট ট্যাকিপনিয়া কখন বলে এজ ওয়াইজ? কত এজ ওয়াইজ? কত এজ ওয়াইজ নরমাল রেসপিরেশন কত? তারপরে তাহলে একটা ধর 3 বছরের বাচ্চা 50 রেসপিরেটরি রেট, ঠিক আছে, তাহলে এটা ওর ট্যাকিপনিয়া হচ্ছে, রেসপিরেটরি রেট ইজ 50 আর টাইডাল ভলিউম নরমালি কত আমাদের অ্যাডাল্টের 500, তাই তো, আর এমনি পিডিয়াট্রিক এজ গ্রুপে কত 6 to 8 ml per kg। তাহলে 6 ml per kg, 10 কেজি বাচ্চা 10 কেজি, তাহলে এটা হচ্ছে 60 ml। তাহলে 60 into 50 কত হচ্ছে?
মিনিট ভেন্টিলেশন 3 লিটার, তাই তো? 10 কিলো চাইল্ড, টাইডাল ভলিউম 6 ml per kg হচ্ছে 60 ml, বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে, রেসপিরেটরি রেট 50, তাহলে মিনিট ভেন্টিলেশন কত পার মিনিটে? 3 লিটার। ইন্সপিরেটরি ফ্লো অ্যাপ্রক্স এখানে আসবে 9 লিটার। তাহলে এনি ডিভাইস যেটার ফ্লো রেট অফ ফ্লো হচ্ছে 9 লিটারের বেশি সেটা হচ্ছে হাই ফ্লো। এটা একটা ভেগ মানে ডিসক্রিমিনেশন। যাই হোক, ফ্লো অফ ডিভাইস ইজ মোর দেন ইন্সপিরেটরি ফ্লো হলে সেটাকে হাই ফ্লো বলে। ইট প্রোভাইড ফিক্সড FiO2। হাই ফ্লো ডিভাইসে হিউমিডিফিকেশন লাগবে। লো ফ্লো ডিভাইস উল্টোটা, ঠিক আছে? হিউমিডিফিকেশন নট নিডেড, মানে ফ্লো এতটাই কম 1 লিটার বা 2 লিটার, সেই ফ্লোটা আমাদের যে নেজোফেরিক্স আছে দ্যাট ইজ এনাফ ফর হিউমিডিফিকেশন, আলাদা করে হিউমিডিফিকেশনের দরকার নেই। FiO2 ইজ ভ্যারিয়েবল। FiO2 কেন ভ্যারিয়েবল? কারণ বাচ্চার রেসপিরেটরি ডিস্ট্রেস হলে ইন্সপিরেটরি ফ্লো ইজ ভেরি হাই। আমি ওকে 2 লিটার ফ্লোতে অক্সিজেন দিচ্ছি, তার মানে কি করবে? সে বাইরে থেকে এনভায়রনমেন্টে যে এয়ার আছে সেটাকে নিচ্ছে। দ্যাটস ওয়াই FiO2 ইজ ভ্যারিয়েবল। এখানে FiO2 ইজ ফিক্সড। রুম এয়ারের FiO2 কত? এনভায়রনমেন্টে FiO2 কত? 21%। তাহলে হাই ফ্লোর মধ্যে এক্সাম্পল কি কি পড়ছে? NRBM হচ্ছে নন রিব্রিদিং মাস্ক, ভেঞ্চুরি মাস্ক, এটা হচ্ছে হিটেড হিউমিডিফাইড হাই ফ্লো নেজাল ক্যানুলা। লো ফ্লো ডিভাইস যেগুলো আমরা কমনলি ইউজ করি কি কি বল? নেজাল প্রং, সিম্পল নেজাল মাস্ক। লো ফ্লো ডিভাইসে আমি বললাম যে হিউমিডিফিকেশন নট নিডেড, আমরা অনেক সময় দিই কিন্তু না দিলেও চলে, আমাদের যে নেজোফেরিংস আছে দ্যাট ইজ এনাফ। এতে কত লিটার ম্যাক্সিমাম ফ্লো দেওয়া যায়? লো ফ্লো ডিভাইস তাহলে কত দেওয়া যাবে? আপ টু 4, ঠিক আছে? তুই নিজে ভাব 0.5 to 4 লিটার পার মিনিট ফ্লো হচ্ছে 0.5 to 4 লিটার পার মিনিট। এটা তো নাকে ঢুকিয়ে দিয়েছে কেউ, তারপরে 8 লিটারে ফ্লো দিয়েছে, তোর অবস্থাটা কি হবে ভাব, ঠিক আছে? তাহলে 4 লিটারের বেশি ফ্লো দেওয়া যায় না। কত FiO2 পাই এটাতে? মোটামুটি 1 লিটার ফ্লো দিলে 24%, পার FiO2 ইনক্রিজ করলে 4% করে বাড়ে, তাহলে 24 to 40% FiO2 পাই। তাহলে ফ্লো রেট হচ্ছে 0.5 to 4 লিটার পার মিনিট, FiO2 হচ্ছে 24 to 40%। নো হিউমিডিফিকেশন ইজ নিডেড। আর যেটা বললাম সাইজ অফ দ্য প্রং বিভিন্ন সাইজের হয়। এই যে প্রংটা আছে এই দুটো প্রং নাকের মধ্যে যাবে, তাহলে পুরো প্রংটাই যদি আমি নাকের ডায়ামিটারকে কভার করে নেয় তাহলে কি অসুবিধা হবে? এক্সপ্রেশনে প্রবলেম হবে। তাহলে আইডিয়াল সাইজ কত হবে? নেজাল ডায়ামিটারে লেস দেন 50% হতে হবে, ঠিক আছে? দেখ সবাই হাতে নিয়ে দেখ। অ্যাডভান্টেজ কি কি? ফেস কভার করে নেই, শুধুমাত্র নাকে আছে, তাহলে নো ক্লস্ট্রোফোবিয়া।
আর একটা কি, বাচ্চাকে ওই নাকে দিয়ে ফিডিং করতে পারিস, মুখটা তো ফাঁকা, তাহলে ফিডিং করতে পারিস, বড় বাচ্চা হলে কথাও বলতে অসুবিধা হবে না। আর কি সুবিধা, আর একটা যেটা বললাম, হিউমিডিফিকেশন নট নিডেড, আর ইট ক্যান বি ইউজড অ্যাজ এ হোম থেরাপি ইন কেস অফ ক্রনিক লাং ডিজিজ। যাদের ক্রনিক লাং ডিজিজ আছে দেখবি বাড়িতে অনেক সিওপিডি যাদের পেশেন্ট আছে, বাড়িতেই নাজাল প্রং দিয়ে অক্সিজেন রাখা যায় সিলিন্ডার দিয়ে। ডিসঅ্যাডভান্টেজ কি কি, নাজাল ইরিটেশন হতে পারে, এপিস্ট্যাক্সিস হতে পারে। তাহলে কত ফ্লো দেওয়া হয়, কত FiO2, এই দুটো জানতেই হবে। 0.5 to 4 লিটার পার মিনিট, FiO2 24 to 40%। Prong diameter should be less than 50% of nasal diameter. পাস কর। এটা হচ্ছে ফেস মাস্ক, এটা হচ্ছে লো ফ্লো ডিভাইস। ম্যাক্সিমাম কত ফ্লো দেওয়া যায় এটাতে, এক্ষেত্রে ফ্লোটা একটু বেশি রাখতে হবে, মিনিমাম 6 লিটার, 5 to 6 লিটার টু 12 লিটার ম্যাক্সিমাম। কেন 6, অ্যাটলিস্ট 5 to 6 লিটার রাখতে হবে মাস্কে, এটা নোজ এন্ড মাউথ দুটোই কভার করে রাখবে। যে এক্সপ্রেশনটা নিবি সেই কার্বন ডাইঅক্সাইডটা এখানে কিছুটা জমবে, তাহলে যদি ফ্লোটা কম রাখিস তাহলে ওই কার্বন ডাইঅক্সাইডটা ওয়াশ আউট হবে না, তাহলে তোর কার্বন ডাইঅক্সাইড আবার ভেতরে ঢুকবে, তাহলে কি হবে, চান্স অফ হাইপার কার্বিয়া ইজ দেয়ার। দ্যাটস ওয়াই মিনিমাম 5 to 6 লিটার ফ্লো ইজ নিডেড। এই সাইজটা হবে নোজ এন্ড মাস্ক, মানে নোজ এন্ড মাউথ কভার করবে, আই কভার করবে না। এখানে অনেক সময় একটা ক্লিপ থাকে, এই যে ফুটো 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 আছে এগুলো যে এক্সপিরেটরি পোর্ট, বাট দেয়ার ইজ নো ভালভ, কোনো ভালভ নেই, ফুটো ফুটো আছে, এটা এক্সপ্রেশন যেটা নিবি সেই হাওয়াটা বেরিয়ে যাবে। এটা কিন্তু অসুবিধা কি হচ্ছে, আমি যখন ইন্সপিরেশন নেব তখন বাইরে থেকে কিছু কিছু এক্সটার্নাল এয়ার ঢুকবে, তাই তো, প্লাস যে অক্সিজেনটা দিচ্ছি সেটাও এখান দিয়ে কিছুটা লিক করবে, কারণ এখানে কোনো ভালভ নেই, অনলি হচ্ছে পোর্ট আছে। সাইজ হবে নোজ অ্যান্ড মাউথ, শুড নট কভার দ্য আইজ। মিনিমাম ফ্লো হচ্ছে 5 to 6 লিটার টু ম্যাক্সিমাম 12 লিটার, FiO2 40 to 60%। এদিকটা অক্সিজেনে লাগাবো, এটা হচ্ছে এটা ফিতেটা এরকম থাকবে এরকম, ঠিক আছে। দেখ এক্সপিরেটরি পোর্ট আছে বাট কোনো ভালভ নেই, ভালো করে লক্ষ্য কর, শুধু ফুটো ফুটো আছে। অ্যাডভান্টেজ কি, অ্যাডভান্টেজ হচ্ছে নাজাল প্রং এ বাচ্চা অনেক সময় ইরিটেট ফিল করে, এমনি হাইপক্সিক চাইল্ড বাচ্চা খুব ইরিটেট হয়, তো এইটা দিলে বাচ্চা অনেকটা কমফোর্টেবল থাকে, ঠিক আছে, তো ক্যান বি ইউজড ইন ইরিটেবল চাইল্ড। ডিসঅ্যাডভান্টেজ কি বললাম, যেটা চান্স অফ হাইপারকার্বিয়া আর ক্লস্ট্রোফোবিয়া হয়, আর দের ইজ প্রবলেম ইন ফিডিং, ফিডিং দিতে প্রবলেম হবে। অ্যাডভান্টেজ হচ্ছে ইরিটেন্ট চাইল্ডে এটা ভালোভাবে ইউজ করা যেতে পারে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে চান্স অফ হাইপারকার্বিয়া, এই ফ্লো ইজ লো, ক্লস্ট্রোফোবিয়া, আর হচ্ছে ডিফিকাল্টি ইন ফিডিং। ফুটোগুলো দেখ অনলি পোর্ট আছে কিন্তু ভালভ নেই, পরের যেগুলো পরের যে মাছটা দেখাবো সেটাতে ভালভ আছে। ওই যে ফুটোগুলো আছে না ওগুলো হচ্ছে এক্সপিরেটরি পোর্ট, বাট কোনো ভালভ নেই, অনলি ফুটো।
দিস ইজ সিম্পল ফেস মাস্ক। অ্যাডভান্টেজ যে নেজাল প্রঙে বাচ্চা খুব ইরিটেট ফিল করে, এটা তো ডাইরেক্ট নোজে নেই, তো এটা ইরিটেবল চাইল্ডে ইউজ করা যায়। এইটা হচ্ছে এনআরবিএম। এনআরবিএম হচ্ছে টাইপ অফ হাই ফ্লো ডিভাইস, ঠিক আছে। এনআরবিএম হচ্ছে নন রিব্রিদিং মাস্ক, নন রিব্রিদিং মাস্ক। কি হচ্ছে এটা, এদিকটা আমি অক্সিজেন অ্যাটাচ করছি, ঠিক আছে, এদিকটা অক্সিজেন অ্যাটাচ করছি, এই অক্সিজেন অ্যাটাচ করলে এখানে রিজার্ভার ব্যাগটা এটা ফুলে যাবে। হ্যালো, ঠিক আছে। ফেস মাস্কের সাইজ একই, যেরকম সিম্পল ফেস মাস্কের সাইজ হবে সেরকমই, মানে নোজ অ্যান্ড মাউথ কভার করবে বাট আই কভার করবে না। এর অ্যাডভান্টেজ কি, এই যে রিজার্ভারটা আছে আমি যখন অক্সিজেন অ্যাটাচ করব তখন এই রিজার্ভারটা পুরো ফুল হয়ে যাবে। তাহলে ফুল হয়ে গেলে কি হবে, এক্সট্রা অ্যামাউন্ট অফ FiO2 আমি দিতে পারবো। সিম্পল ফেস মাস্কে যেখানে FiO2 হচ্ছে আমি ম্যাক্সিমাম 60% পর্যন্ত দিতে পারবো, এই যে রিজার্ভার ব্যাগটার জন্য ওর FiO2 ইট ক্যান বি গিভেন আপ টু 90%। তাহলে ইট ক্যান বি ইউজড ইন, ওগুলো যেমন মাইল্ড রেসপিরেটরি ডিস্ট্রেস, ইট ক্যান বি ইউজড ইন মডারেট রেসপিরেটরি ডিস্ট্রেস অ্যাজ ওয়েল। এইখানে লক্ষ্য কর, আগের মাস্কটায় যেটা ছিল সিম্পল হচ্ছে এক্সপিরেটরি পোর্ট ছিল, এখানে হচ্ছে ভালভ আছে, ভালভ আছে, আর এইখানে একটা ভালভ আছে, এইখানে তিনটে ভালভ আছে, দুটো হচ্ছে এক্সপিরেটরি ভালভ, একটা হচ্ছে এখানে ইন্সপিরেটরি ভালভ। এইগুলো প্রত্যেকটাই ওয়ান ওয়ে ভালভ। কি হচ্ছে, আমি অক্সিজেন অ্যাটাচ করার পরে এটা ফুলে যাচ্ছে, পেশেন্ট যখন ইন্সপিরেশন নেবে তখন এই দুটো ভালভ ক্লোজ থাকবে, এই ভালভটা ওপেন হবে। তাহলে এই ভালভটা ওপেন হলে কি হবে, এক্সট্রা অ্যামাউন্ট অফ FiO2 আমি পাবো, ঠিক আছে। তাহলে এই ভালভটা ওপেন হলো ইন্সপিরেশনের সময়, এখান থেকে এয়ার ঢুকলো, পেশেন্ট ইন্সপিরেশন নিল, যখন এক্সপিরেশন নেবে তখন কি হবে, এই ভালভটা ক্লোজ করে যাবে, এই ভালভটা ক্লোজ করে যাবে, এই দুটো ভালভ ওপেন হবে। তাহলে এক্সপিরেশনের সময় এক্সট্রা যে আমার এক্সপিরেটরি এয়ারটা সেটা এতে গেল না, বাইরে চলে গেল। হ্যাঁ, এটা হাইপারকার্বিয়া হবে, এটা ক্লোজ, তো এটাও হাইপারকার্বিয়া হবে। এটাতে মিনিমাম ফ্লো হচ্ছে 10 লিটার দিতে হবে। তাহলে ফ্লো ইজ 10 to 15 লিটার, FiO2 60 to 90%। ফেস মাস্কের সঙ্গে ডিফারেন্স কি, একটা রিজার্ভার ব্যাগ আছে, তিনটে ভালভ আছে, তিনটে ওয়ান ওয়ে ভালভ, দুটো এক্সপিরেটরি ভালভ, একটা ইন্সপিরেটরি ভালভ। এই যে রিজার্ভার ব্যাগের ভালভটা, এটা হচ্ছে ইন্সপিরেটরি ভালভ, আমি যখন ইন্সপিরেশন নেব এই ভালভটা ওপেন করবে, ইন্সপিরেশন নিলাম, এক্সপিরেশন যখন নেব তখন এটা ক্লোজ হয়ে যাবে, এই দুটো ওপেন করবে। ওটা হচ্ছে রিজার্ভার ব্যাগ। অ্যাডভান্টেজ হচ্ছে সেম অ্যাজ ফেস মাস্ক, বাট এখানে FiO2 হায়ার আমি দিতে পারি, আপ টু 90%। এর মতোই আর একটা সেম আছে, যদি ইন্সপিরেটরি ভালভটা না থাকে তখন সেটাকে আমরা বলি পার্সিয়াল রিব্রিদিং মাস্ক। সেটার অসুবিধা হচ্ছে যখন আমি এক্সপিরেশন নেব, ইন্সপিরেটরি ভালভ যদি না থাকে, যখন এক্সপিরেশন নেব তখন এক্সপিরেটরি এয়ারটা বা রিজার্ভার ব্যাগে চলে যাবে, ওটা কমনলি ইউজ হয় না, বুঝতে পারলি তো। রিজার্ভার ব্যাগের থেকে যেটা ভালভটা আছে ওটা পার্সিয়াল রিব্রিদিং মাস্কে নেই। তাহলে ভালভ যদি না থাকে কি হবে, আমি যখন এক্সপিরিয়েন্স করছি এক্সপিরেটরি এয়ারটা তো ওই ভেতরে চলে যাবে। নন রিব্রিদিং, ওই জন্য নন রিব্রিদিং না মাস্ক, ঠিক আছে, মানে তুই যেটা এক্সপেক্ট করছিস সেটা আর ওই রিজার্ভার ব্যাগে যাচ্ছে না।
এখানেও কম ফ্লো দিলে হাইপারকার্বিয়া হবে। মিনিমাম 10 লিটার ফ্লো ইজ নিডেড। অটোমেটিক ওপেন হয়। এই যে এই দুটো এক্সপিরেটরি ভালভ আছে, এই দুটো এক্সপিরেটরি ভালভ, আর এটা হচ্ছে এই ভালভটা হচ্ছে ইন্সপিরেটরি ভালভ। হ্যাঁ, যখন আমি এইভাবে পড়ালাম পেশেন্টের এফআই ফ্লো এসে অক্সিজেন এসে এখানটায় জমা হলো, যখন আমি ইন্সপিরেশন নেব এই ভালভটা ওপেন হবে। হ্যাঁ, এটা হচ্ছে, এটা সবসময় ফুল থাকবে, কন্টিনিউয়াস অক্সিজেন আসছে, এটা সবসময় ফুল। আমি যখন ইন্সপিরেশন নেব এটা ওপেন হবে, এই দুটো ক্লোজ। কোনটা? যখন ইন্সপিরেশন নিলাম এই দুটো বন্ধ, এই দুটো বন্ধ, এটা ওপেন। ঠিক আছে, তাহলে আমার শুধু অক্সিজেনটা আসছে। যখন আমি এক্সপিরেট করব তখন এইটা বন্ধ, এই দুটো খুলে যাবে, তাহলে এক্সপিরেটরি এয়ারটা এখানে যাচ্ছে না। হয়েছে? এটা কি হেড বক্স বা হুড বক্স? তাহলে এর সাইজ দেখেই বুঝতে পারছি কত এজ পর্যন্ত দেওয়া যাবে। এটা মোস্ট কমনলি ইউজড ইন নিওনেটস। নিওনেটস ক্যান বি ইউজড আপ টু 1 year of age। তার উপরে আর ধরবে না। এই যে ঠিক আছে, ইট ইজ ইউজড ইন নিওনেটস, ক্যান বি ইউজড আপ টু 1 year of age, মানে ইনফ্যান্ট এজ গ্রুপ। ফ্লো কত দেবো এটাতে? ফ্লো হচ্ছে, ফ্লো এটাতেও একটু বেশি রাখতে হবে, নাহলে এটাতেও হাইপারকার্বিয়া হতে পারে। তাহলে ফ্লো হচ্ছে 2 to 3 লিটার পার কেজি পার মিনিট। 2 to 3 লিটার পার কেজি পার মিনিট। অ্যাপ্রক্স হচ্ছে 7 to 15 লিটার পার মিনিট। তার কম রাখলে হাইপারকার্বিয়া হবে। ক্লোজ স্পেস, তাই তো? এটাই অক্সিজেন অ্যাটাচ হচ্ছে, এখান দিয়ে অক্সিজেন যাচ্ছে, এখানে কিছু পোর্ট আছে। ঠিক আছে, তাহলে এর অ্যাডভান্টেজ কি? FiO2 হচ্ছে এটা ওই 50 to 80% মতো। অ্যাডভান্টেজ কি? এটা পুরো মুখের উপর বসে থাকছে, তাহলে নো নোজ ইস্যু, নাকের কোনো অসুবিধা নেই, নিউবর্নে বেটার টলারেটেড। ঠিক আছে, ইট ক্যান বি ইউজ অ্যাজ এ উইনিং মেথড। তুই হায়ার অক্সিজেন সাপোর্টে ছিল, ভেন্টিলেটরে ছিল, তারপরে তুই এটা রাখতে পারিস। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে যে কোনো অক্সিজেন, এগুলোতে সবগুলোতেই একটা ইস্যু হচ্ছে, আমরা যেটা নাক দিয়ে যাচ্ছে কিছুটা অক্সিজেন আমরা মুখ দিয়েও যায়, তাহলে অ্যাবডোমিনাল ডিস্টেনশন হতে পারে অন্যান্যগুলোতে, তাহলে এখানে কোনো অ্যাবডোমিনাল ইস্যু নেই। তাহলে নো অ্যাবডোমিনাল ডিস্টেনশন, নো নাসাল ইরিটেশন, better tolerated by neonates. It can be used as a weaning method. Disadvantage হচ্ছে chance of hypercarbia and feeding problem. Advantage হচ্ছে তুই হচ্ছে এটা পুরো ফেসটাকে কভার করে রাখবে, মাথাটাকে, তাহলে নো nasal irritation। ঠিক আছে, better tolerated by newborn babies. It can be used as a weaning method, no abdominal distension. ফিডিং প্রবলেম, হাইপারকার্বিয়া হতে পারে লো ফ্লো দিলে। লো ফ্লো দিলে যেটা এক্সপিরিট করছে সেটা তো এখানে থেকে যাচ্ছে, এটা না, তোকে ফ্লোটা বেশি দিতে হবে যাতে ওয়াশ আউট হয়ে যায় কার্বন ডাইঅক্সাইডটা। হ্যালো, এই ক্লাসে আছি, ক্লাসে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইরকমই ফেস মাস্কের মতো আর একটা মাস্ক আছে যেটা হাই ফ্লো ডিভাইস আমি লিখেছিলাম ভেঞ্চুরি মাস্ক। সেটা কমনলি নিউ পেডিয়াট্রিকে যে ইউজ হয় না। ভেঞ্চুরি মাস্কে এখানে একটা নজল লাগানো থাকে, কালার কোডেড বিভিন্ন নজল থাকে, ছবি দেখলে দেখবি। ঠিক আছে, এখানে একটা নজল লাগানো থাকে বিভিন্ন কালার কোডিং, সেই কালার কোডিং এর উপর ডিপেন্ড করে ফ্লো যায়, কতটা ফ্লো যাবে। FiO2টাও তার উপর ডিপেন্ড করে কতটা ফ্লো যায়। অ্যাপ্রক্সিমেটলি মানে FiO2 ওখানে মোটামুটি 24 to 50% যায়। ফ্লো ডিপেন্ডস আপন দ্য কালার কোডিং অফ দ্য নজল।
ভেঞ্চুরি মাস ইজ এ টাইপ অফ হাই ফ্লো ডিভাইস। এই যে ভেঞ্চুরি মাস এইরকম, ঠিক আছে, এরকম কালার কোডিং এর উপর বিভিন্ন কালারে বিভিন্ন রকম ফ্লো আছে, ওগুলো অত মনে রাখতে হবে না। পিডিয়াট্রিক্সে খুব একটা ইউজ হয় না, অ্যাডাল্টে যেখানে ক্রনিক লাং ডিজিজ সিওপিডি ওগুলোতে ইউজ হয়। কালার কোডের উপর ডায়ামিটার আছে, ঠিক আছে, যে এরকম ডায়ামিটার সেরকম ফ্লো যায়, ঠিক আছে। তারপর এফআইও ডিপেন্ড করে, এফআইও মোটামুটি অ্যাপ্রক্স 24 to 50%। এটা হচ্ছে ভেঞ্চুরি মাস। হিউমিডিফাইড হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা বেসিক্যালি একটা মেশিনের মতো থাকে, সেখান থেকে ফ্লো দেওয়া যায় হাই ফ্লো। হাই ফ্লো বলতে 2 to 3 লিটার পার কেজি পার মিনিট করে দেওয়া যায়। ম্যাক্সিমাম ফ্লো দেওয়া যায় 60 লিটার পার মিনিট। 60 লিটার পার মিনিট, রিমেম্বার। ওটা তো নিউবর্নের পরে তো আর দিতে পারবি না। নিউবর্নের ওয়েট কত হবে? 3 কেজি 4 কেজি, বুঝতে পেরেছিস? আর হাই ফ্লো নেজাল ক্যানুলা ক্যান বি গিভেন ইন অ্যাডাল্ট অ্যাজ ওয়েল। কোভিড এর টাইমে আমরা প্রচুর ইউজ করেছি হাই ফ্লো, খুব ভালো কাজ করে, মানে অনেক পেশেন্টের ভেন্টিলেটরও লাগে না, ওইগুলো যদি এইচএফএনসি যদি আর্লি দেওয়া যায় ভেন্টিলেশন লাগে না, খুব ভালো কাজ করে। এবং এয়ারটা যেটা যায় পুরো হিটেড অ্যান্ড হিউমিডিফাইড, টলারেট মানে খুব ভালো টলারেট করে। তাহলে এইগুলো যেগুলো বললাম, এই যে এনআরবিএম এগুলো কিন্তু হিউমিডিফিকেশন লাগবে। আমাদের যে অক্সিজেন কানেক্টর আছে ওইখানে ওয়ার্ডে একবার দেখে নিবি চল, সেখানে কিন্তু হিউমিডিফিকেশন লাগাতে হবে। তাহলে অক্সিজেনের কমপ্লিকেশন কি আছে? আছে কিছু কি? বেসিক্যালি ক্রনিক লাং ডিজিজ পেশেন্টদের আমরা অক্সিজেন খুব কনসাসলি ইউজ করি। অক্সিজেন যদি খুব হাই ফ্লোতে অক্সিজেন দিই তাহলে কি হবে, কার্বন ডাইঅক্সাইড অস আউট হয়ে যাবে। ক্রনিক লাং ডিজিজ সিওপিডি এদের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড অ্যাক্টস অ্যাজ এ রেসপিরেটরি স্টিমুল্যান্ট। তাহলে CO2 যদি অস আউট হয়ে যায় তাহলে রেসপিরেটরি স্টিমুল্যান্টটা চলে যাবে, তাহলে ইট ইজ ব্যাড ফর ইন কেস অফ ক্রনিক লাং ডিজিজ। ইট শুড বি ইউজ ভেরি কনসাসলি। নাম্বার 2 ইজ নিউবর্নদের ক্ষেত্রে এক্সেস অক্সিজেন দিলে কি হয়? নিউবর্নদের ক্ষেত্রে এক্সেস অক্সিজেন দিলে কি হয়? চোখ দেখাতে বলে প্রিটার্ম বাচ্চা জন্মালে, জানিস? জন্মের অনেক আগে হয়ে গেলে বলে না চোখ দেখাতে হবে, রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি। আর হচ্ছে প্রলং অক্সিজেন ইউজ করলে আরেকটা হতে পারে পালমোনারি ফাইব্রোসিস হতে পারে, ফ্রি র্যাডিক্যাল ইনজুরি হয়ে। প্রলং অক্সিজেশন লিড টু পালমোনারি ফাইব্রোসিস অ্যাজ ওয়েল। নিউবর্নের ক্ষেত্রে, প্রিটার্ম নিউবর্নদের ক্ষেত্রে রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি হতে পারে। এক্সেস অক্সিজেন অলসো কজেস CNS টক্সিসিটি। যাদের CNS প্যাথোলজি আছে, রেজ ইন্ট্রাক্রেনিয়াল টেনশন আছে, তাদের তো আমরা অক্সিজেন দিচ্ছি, কিন্তু এক্সেস অক্সিজেন দিলে কি হবে, সেরিব্রাল ভ্যাসোডাইলেশন হয়ে যায়, ভেসেলগুলো ডাইলেট হয়ে যায়। এটা মাস, অক্সিজেন যেরকম অক্সিজেনে মাস্ক হয় সেরকম। এটা হচ্ছে নেবুলাইজেশন চেম্বার, এখানটাই খুলে আমি যে ড্রাগ দেবো সেটা দিই। কি ইউজ করি আমরা নেবুলাইজেশনের জন্য কমনলি? আর আর সালবুটামল তো সাবা, শর্ট অ্যাক্টিং বিটা 2 অ্যাগনিস্ট। বাচ্চাদের ক্ষেত্রে, ছোট বাচ্চাদের ক্ষেত্রে নেবুলাইজেশনে অনেক সময় 3% NaCl বা নর্মাল স্যালাইন ইউজ হয়, স্পেশালি ইন লেস দ্যান 2 months। কেন? কারণ আমাদের যে বিটা 2 রিসেপ্টর সেটা ডেভেলপ করে না একদম কম বয়সে, তো ওই সাবা টাবা দিয়ে কোনো কাজ হয় না। একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা প্লেন নর্মাল স্যালাইন অথবা 3% NaCl ইউজ করি, যেটা কি করে বেসিক্যালি ময়েস্ট করে, যে সিক্রেশন গুলো আছে সেগুলোকে ডিসলভ করে দেয়। 3% NaCl, 3% NaCl as well as normal saline। ব্রঙ্কিওলাইটিস কাকে বলে জানিস? ব্রঙ্কিওলাইটিস, সে ব্রঙ্কিওলাইটিসে কিন্তু কোনো ব্রঙ্কোডাইলেটর রোল নেই, প্লেন NaCl অথবা নর্মাল সালাইন ইউজ করি, তাহলে যে সিক্রেশন গুলো আছে সেগুলো ডাইলুট হয়ে যায়। আর কিছু ড্রাগ বল যেগুলো ইউজ করা যেতে পারে। নর্মাল সালাইন তো হয়ে গেল, 3% NaCl হয়ে গেল, বিটা 2 অ্যাগনিস্ট হয়ে গেল, সালবুটামল হয়ে গেল,
স্টেরয়েড মধ্যে বুডেসোনাইড মোস্ট কমনলি ইউজ। আর এগুলো ছাড়া বাচ্চাদের ক্ষেত্রে ক্রুপ বললাম একটু আগে, ক্রুপে কি ড্রাগ ইউজ হয় নেবুলাইজেশনের জন্য? Adrenaline is the nebulization of choice in case of croup. Or some antibiotics can be given through inhalation. কি colistin, tobramycin কোথায় ইউজ হয়? সিস্টিক ফাইব্রোসিস যা রিকারেন্ট লাং ইনফেকশন হচ্ছে তাদেরকে আমরা নেবুলাইজেশন দিয়ে অ্যান্টিবায়োটিক দিতে পারি, কলিস্টিন, টোব্রামাইসিন। তাহলে এটা অক্সিজেনে লাগাবো, দু রকম ভাবে করা যায় নেবুলাইজ। একটা হচ্ছে নেবুলাইজেশন মেশিন, দেখেছিস বাড়িতে থাকে অনেক সময়, আর একটা হচ্ছে অক্সিজেন। কোনটা বেটার নেবুলাইজেশন মেশিন না অক্সিজেন? নেবুলাইজেশন মেশিন না, অক্সিজেন। তুই ধর শুধু নেবুলাইজ মেশিন দিয়ে ব্রঙ্কোডাইলেটর দিচ্ছিস, তোর হচ্ছে ডাইলেট হয়ে গেল কিন্তু কোনো অক্সিজেন পাচ্ছে না, তাহলে কি হবে? ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচ হবে। তুই যদি অক্সিজেন দিয়ে নেবুলাইজ করিস তাহলে দেয়ার উইল বি নো ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচ। তাহলে নেবুলেশন থ্রু অক্সিজেন ইজ বেটার দেন দ্য নেবুলাইজেশন প্লেন নেবুলাইজেশন মেশিন। কত অক্সিজেন দিতে হবে অ্যাডিকুয়েট মিক্সড হওয়ার জন্য? at least 6 to 7 লিটার। এখানে মেডিসিনটা দিতে হবে মিনিমাম 4 ml করতে হয়। তো সালবিটামল দিলি এটাকে মিনিমাম 4 ml করতে হবে, তার জন্য 2 ml NS মেশানো হয় এখানে। তারপরে এটা লাগিয়ে দিবে, তারপরে হয় নেবুলাইজেশন মেশিন অথবা অক্সিজেনে লাগিয়ে এখানে করতে হবে। খুলে দেখ। ইনহেলেশনের জন্য আমরা এমডিআই তো ইউজ করি, তাই তো? এমডিআই মিটার ডোজ ইনহেলার। তাহলে নেবুলাইজেশন, এই যে নেবুলাইজেশন মাস্কের সুবিধাটা কোথায়, অসুবিধা কোথায় এমডিআই থেকে? না, ওটা তো ফেস মাস্ক পাওয়া যায়, ঠিক আছে, ছোট বাচ্চাদের ফেস মাস্ক, স্পেসার উইথ ফেস মাস্ক পাওয়া যায়, সেক্ষেত্রে তোর কোঅর্ডিনেশন লাগে না। সুবিধাটা হচ্ছে এটা অ্যাকিউট কন্ডিশনে ইউজ করা যায়, ইট ক্যান বি ইউজড ইন অ্যাকিউট কন্ডিশন, ঠিক আছে। পোর লাং কমপ্লায়েন্স, যেখানে লাং খুব খারাপ, একদম নিওনেট বাচ্চাদের এটা ইউজ করা যায়। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে তাও আমরা এমডিআই কেন দিই? আমি তো বাড়িতে নেবুলাইজেশন দিয়ে নেবুলাইজ করতে পারি। মেইনটেনেন্স থেরাপি হিসেবে কেন এমডিআই দিই? এতে সিস্টেমিক সাইড এফেক্ট বেশি, কারণ অনেকটা ড্রাগ তোর সিস্টেমিক সার্কুলেশনে চলে যায়, ড্রাগ ওয়েস্টেজ বেশি হয়। এটাতে বেশি, ওই জন্য তো মেইনটেনেন্স থেরাপিতে আমরা তো এমডিআই দিই, আমরা অ্যাকিউট কন্ডিশনে কেবল নেবুলাইজার ইউজ করি। অক্সিজেন দেওয়ার পরে টার্গেট স্যাচুরেশন আমরা কত রাখবো? মোস্ট অফ দ্য কেসেস মোর দ্যান ইকুয়ালস টু 94%। যদি টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর হয়, এনি ক্রিটিক্যাল ইলনেস লাইক শক, অ্যানিমিয়া, হার্ট ফেলিওর, এগুলো হচ্ছে টার্গেট স্যাচুরেশন মোর দ্যান ইকুয়ালস টু 94%। টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর হচ্ছে 88 to 92%। টাইপ 1 টাইপ 2 কাকে বলে? টাইপ 1 এন্ড টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর কাকে বলে? মেডিসিনে হয়েছে। টাইপ 1 হচ্ছে অক্সিজেনেশন ফেলিওর, মানে ধর লাংসে নিউমোনিয়া হয়েছে বা এআরডিএস হয়েছে, অক্সিজেনেশন হচ্ছে না, সেটা হচ্ছে টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর। টাইপ 2 হচ্ছে পাম্প ফেলিওর, জিবি সিনড্রোম। টাইপ 1 আর টাইপ 2 ডিফারেন্স,
টাইপ 1টা হচ্ছে অক্সিজেনেশন ফেলিওর ডিউ টু লাং প্যাথোলজি, সাপোজ লাংসে নিউমোনিয়া হয়েছে, অক্সিজেনেশন হচ্ছে না। আর টাইপ 2 হচ্ছে পাম্প ফেলিওর। পাম্প ফেলিওর মানে হচ্ছে ইনঅ্যাডিকুয়েট রেসপিরেটরি এফোর্ট, ধর চেস্টে ট্রমা হয়েছে, ফেল চেস্ট যাকে বলে, রেসপিরেশন নিতে পারছে না। জিবি সিনড্রোম, ডায়াফ্রাম প্যারালিসিস। তাহলে টাইপ 1 কি হবে? লো SpO2, লো PO2। টাইপ 2 তে কি হবে? তার সঙ্গে টাইপ 1 হচ্ছে অক্সিজেনেশন ফেলিওর, অক্সিজেনেশন হচ্ছে না, মানে লাংসের নিউমোনিয়া হয়েছে বা কিছু হয়েছে, তোর অক্সিজেন হচ্ছে না। টাইপ 2 হচ্ছে পাম্প ফেলিওর, কম হবে অবভিয়াসলি। টাইপ 2 তে পাম্প ফেলিওর, তাহলে তার সঙ্গে সঙ্গে কি হবে? PCO2 বাড়বে, রেসপিরেশন তো নিতে পারছে না, ডায়াফ্রাম প্যারালিসিস হয়ে গেছে, জিবি সিনড্রোম হয়েছে, বা ধর চেস্টে ট্রমা হয়েছে, ফেল চেস্ট হয়ে গেছে, পেশেন্টের ইনঅ্যাডিকুয়েট রেসপিরেশন, তাহলে তোর অক্সিজেনেশনও হচ্ছে না, কিন্তু PCO2 বডি থেকে বের হচ্ছে না। নর্মালি টাইপ 1 এ PCO2 ওয়াশ আউট হয়, ট্যাকিপনিয়া থাকে, বাচ্চার শ্বাস নিচ্ছে বেশি। যখন PCO2 মানে অ্যাকুমুলেট হওয়া শুরু করছে তখন হচ্ছে টাইপ 2। টাইপ 1 থেকে আবার টাইপ 2 তে যেতে পারে। তাহলে যে কোনো ক্রিটিক্যাল ইলনেস অথবা টাইপ 1 ফেলিওরে টার্গেট স্যাচুরেশন মোর দ্যান ইকুয়ালস টু 94%, টাইপ 2 তে 88 to 92%। একটা কন্ডিশন বল যেখানে আমি 100% টার্গেট করব অক্সিজেন SpO2। কার্বন মনোক্সাইড পয়জনিং এ টার্গেট SpO2 ইজ 100%। আর একটা পয়জনিং বল যেখানে অক্সিজেন শুড বি অ্যাভয়েডেড, কেরোসিনে কেমিক্যাল নিউমোনাইটিস হয়, অক্সিজেন দিতে হয় যদি দরকার লাগে। প্যারাকোয়েট পয়জনিং, প্যারাকোয়েটে লাং ফাইব্রোসিস হয়। প্যারাকোয়েট ঠিক অর্গানোফসফেট নয়, আলাদা আলাদা গ্রুপ, প্রায় আছে পেশেন্ট। প্যারাকোয়েট পয়জনিং হচ্ছে প্রায় 100% মর্টালিটি। অক্সিজেন দিলে আরো লাং ফাইব্রোসিস বেড়ে যাবে, মানে একদম দরকার না পড়লে আমরা অ্যাভয়েড করি।